হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের একটা আমি ক্লাস নিতাম আনএকাডেমিতে, সেটা হচ্ছে যে প্রত্যেক দিনের ট্রেন্ডিং নিউজগুলো যেগুলো নিউজে থাকে সেগুলোর ওপরে ভিডিও দেওয়া। তো সেই ভিডিওটা আজকে আমি সকালে দিতে পারিনি কোনো একটা কারণে। তো তাই জন্য এই ভিডিওটা দিলাম ইউটিউবে। তো ইউটিউবে আমি তোমাদের ভিডিওটা দেওয়ার প্রধান রিজন হলো যে তোমরা যাতে কমেন্টে জানাও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, সেই রেসপন্সটুকু জানার জন্য। এবং তোমরা এই ভিডিওটা টাইটেলটা নিজেরাই চুজ করো, আমাকে জানিও যে এই ভিডিওটা টাইটেল কী থাকবে। বেসিক্যালি আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে যে নিউজগুলো থাকে সেই নিউজগুলো ফোরকাস্ট করার চেষ্টা করি, অর্থাৎ পরবর্তীকালে কী ঘটনা ঘটতে চলেছে সেটাকে আগে থাকতে বোঝার চেষ্টা করি। এবং এই ভিডিওগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে জানাবে এবং মাস্ট কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কারণ তোমাদের কমেন্টের ওপরেই আমি বুঝতে পারি যে ভিডিওগুলো সত্যি তোমাদের ভালো লাগছে, ইয়েস অর নো। সো মাস্ট কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। আর ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, যদি ভালো লেগে থাকে একটুও 1%ও যদি ভালো লেগে থাকে তাহলে মাস্ট শেয়ার করে জানিয়ে দিও বন্ধুদেরকে যে এরকমও ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে, সেই ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওগুলোকে শেয়ার করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এবার আসি আজকে ভিডিওতে আমি বেসিক্যালি তোমাদের বলতে চাইছি যে তোমরা যারা এখনও পর্যন্ত আনএকাডেমি জয়েন করনি, তো মাস্ট আনএকাডেমি জয়েন করো, স্পেশাল ক্লাস অ্যাটেন্ড করো। সকালবেলা স্পেশাল ক্লাস হচ্ছে, রাতের বেলা স্পেশাল ক্লাস হচ্ছে এবং প্লাস ক্লাসও হচ্ছে। টাইমিং তোমাদের কাছে রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কও পেয়ে যাবে, সেখান থেকে যাও, আনএকাডেমি জয়েন করো এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এবার আসি প্রথম কথা, সেটা হচ্ছে যে তোমরা যারা এখনও পর্যন্ত বাড়িতে মধ্যে প্রিপারেশান নিচ্ছ, বাড়িতে রয়েছো লকডাউন পিরিয়ডের মধ্যে, সো এই সময় এই অপরচুনিটিকে কাজে লাগানোর জন্য আমার মনে হয় তোমাদেরকে আনএকাডেমিতে এসে ফাউন্ডেশন কোর্স করা উচিত। ফাউন্ডেশন কোর্স করতে পারো তোমরা। এটা হচ্ছে 15 জানুয়ারি থেকে চলবে, 15 জানুয়ারি পর্যন্ত চলবে, 15 মে থেকে স্টার্ট হবে। সো অলরেডি আজকে 11 মে হয়ে গেছে, আর 4 দিন পর থেকেই স্টার্ট হবে। এছাড়াও তুমি আমার যে ফাউন্ডেশন কোর্স চলছে সেটাও কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। এই রিলেটেড কোনো কিছু প্রবলেম থাকলে তোমরা ডেসক্রিপশন বক্সে একটা মোবাইল নাম্বার পেয়ে যাবে, তাতে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম করেও সমস্ত ডিটেলস পেতে পারবে। ক্লিয়ার? চলো ফার্স্ট নিউজটা দেখি। ফার্স্ট নিউজটা যেটা তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমরা হিউজ পরিমাণ নেইবার লাইন অফ ক্রেডিট প্রোভাইড করছি এবং তার একটা প্রপার রিপোর্ট তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে যে রিসেন্টলি ইন্ডিয়া ড্রজ 1 বিলিয়ন কোভিড-19 মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্ল্যান টু টার্গেট 90 কান্ট্রিজ। 90টা কান্ট্রি এরকম কান্ট্রি রয়েছে যে কান্ট্রিগুলোকে টার্গেট করা হচ্ছে, যারা হচ্ছে আমাদের নেইবারহুড কান্ট্রি। সেই কান্ট্রিগুলোতে টার্গেট করা হচ্ছে যে যাতে তাদের সঙ্গে আমরা একটা বন্ড ভালোভাবে তৈরি করতে পারি এবং প্রায় 1 বিলিয়ন আমরা কোভিড-19 হচ্ছে লাইন অফ ক্রেডিট প্রোভাইড করছি। তো তাদেরকে আমরা প্রোটেকশান দিচ্ছি, সিকিউরিটি দিচ্ছি এবং তাদের সঙ্গে যাতে পরবর্তীকালে আমাদের একটা সম্পর্ক ভালোভাবে তৈরি হয় এবং পরবর্তীকালে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট যাতে বাড়াতে পারি ওই কান্ট্রিগুলোতে, সেটার একটা প্রচুর চেষ্টা করছি। ক্লিয়ার? সো সেই রিলেটেড তোমরা দেখতে পাবে আমরা অলরেডি কিন্তু একটা মিশন চালু করে দিয়েছি, যেটাকে বলা হচ্ছে সাগর মিশন। সাগর মিশন অলরেডি স্টার্ট হয়েছে। সো বেসিক্যালি সাগর মিশন বলতে কী বোঝানো হয়েছে? সাগর মিশন বেসিক্যালি আইএনএস কেসরির মাধ্যমে আমরা ইন্ডিয়ান ওশিয়ানের আন্ডারে যত কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিগুলোকে চেষ্টা করছি তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার। তোমরা জানো রিসেন্টলি ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান কমিশন যেটা রয়েছে তার অবজারভার পদে এসছে। সো এই মুহূর্তে ইন্ডিয়ার একটা রেসপন্সিবিলিটি থাকে যে প্রত্যেকটা কান্ট্রি, যে কান্ট্রিগুলো ছোটো ছোটো কান্ট্রি যেগুলো যাদের সঙ্গে আমরা সম্পর্ক যদি ভালো করে তৈরি করতে পারি, পরবর্তীকালে তাদের সঙ্গে আমাদের এক্সপোর্ট বা ইম্পোর্টটাকে বুস্ট করতে পারবো, ট্রেড রিলেটেড যে রিলেশনশিপ সেটাকে আমরা বুস্ট করতে পারবো। সো তাই জন্য হিউজ পরিমাণ মেডিকেল টিমস এবং ফুড এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স, হাইড্রোক্লোকুইন ট্যাবলেট এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট যেন কোভিড-19-এর জন্য, তো সেইগুলোকে প্রোভাইড করার চেষ্টা চলছে। সো সাগর মিশনের আন্ডারে তোমরা দেখতে পাবে মালদ্বীপ, মরিশাস, মাদাগাস্কার, কমোরোস, সেশলস এই কান্ট্রিগুলোর সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করার খুব চেষ্টা চালাচ্ছি। এগুলো কিন্তু ইন্ডিয়ান ওশিয়ান কমিশনের কিন্তু মেম্বার রয়েছে। মাদাগাস্কার, কমোরোস বলো বা মরিশাস বলো, এটা কিন্তু ইন্ডিয়ান ওশিয়ান কমিশনের কিন্তু মেম্বার রয়েছে। আর রিসেন্টলি ইন্ডিয়া তোমরা জানো যে ইন্ডিয়ান ওশিয়ান কমিশনের কিন্তু অবজারভার পদে কিন্তু জয়েন করেছে। ক্লিয়ার? সো বলতে পারো যে আমরা কিন্তু নেইবারহুড কান্ট্রিগুলোকে বেশি করে ফোকাস করার চেষ্টা করছি। সো এই সাগর বেসিক্যালি কী বলতে চেয়েছে? সাগর বলতে জানি যে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর দ্য অল রিজিয়ন। দেখো বেসিক্যালি জেনে রাখো 2015 সালে নরেন্দ্র মোদী তো এই প্রজেক্টটা চালু করেছিল, সাগর প্রজেক্ট, যেটা 2015 সালে চালু করেছিল। বেসিক্যালি যেটা ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন রয়েছে, অর্থাৎ ভারত মহাসাগরের যে আইল্যান্ডগুলো রয়েছে, যে কান্ট্রিগুলো রয়েছে, দ্বীপ রিলেটেড কান্ট্রিগুলো রয়েছে, তাদেরকে ফোকাস করা। এবং এই যে পুরো ফোকাসটা, এটা বেসিক্যালি সোশ্যাল সিকিউরিটি এবং ট্রেড রিলেটেড ইকোনমিক্স যে পলিসিগুলো সেগুলোকে বুস্ট আপ করার জন্য কিন্তু করা হয়েছে। অলরেডি ইন্ডিয়া অনেকগুলো প্রজেক্ট
চালু করেছে তার মধ্যে হচ্ছে অ্যাক্টিস্ট পলিসি, প্রজেক্ট সাগরমালা, প্রজেক্ট মৌসুম এবং ব্লু ইকোনমি। এই ধরনের প্রজেক্ট অলরেডি ইন্ডিয়াতে চালু হয়েছে। সো এগুলোকে যদি বুস্ট আপ করতে হয় এই কান্ট্রিগুলোর সঙ্গে আমাদের রিলেশনশিপ বন্ড আপ তৈরি করে রাখা খুব দরকার। নেক্সট যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কারেন্সি পাবলিকের কাছে যেটা বোঝা যাচ্ছে যে আরবিআই যেটা রিপোর্ট দিচ্ছে যে পাবলিকের কাছে হিউজ পরিমাণ টাকা পাবলিক সেভ করে রাখছে নিজের কাছে। কারণ জানো এই মুহূর্তে লকডাউন একটা কোন জায়গায় যাবে, কতদিন চলবে সেটা কোনো কিছু আভাস পাওয়া যাচ্ছে না। তো তাই জন্য পাবলিক আগে থাকতেই কিন্তু হিউজ পরিমাণ মানি কালেক্ট করার চেষ্টা করছে। তো যেটা সবথেকে বড় প্রবলেম আসছে যে এটিএম বা ব্যাঙ্কিং সেক্টর এই মুহূর্তে ক্রাইসিসে চলছে। তো ঠিকমতো কোথাও এটিএম খুলছে না, বাইরে বেরোতে পারছে না পাবলিক। তো তাই জন্য চেষ্টা করছে হিউজ পরিমাণ মানি নিজের কাছে সেভ করে নিতে। তো যখনই সেভ করে নেবে সবথেকে বড় প্রবলেম আসবে, ব্যাঙ্কিং ক্রাইসিস আসবে। এবং দ্বিতীয় যেটা সবথেকে বড় প্রবলেম আসবে সেটা হচ্ছে ইনফ্লেশন বেড়ে যাবে। কারণ কি পাবলিকের কাছে মানির সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে কি হবে, ইনফ্লেশন বেড়ে যায়। সো ইনফ্লেশন কিন্তু হিউজ পরিমাণ বেড়ে যাওয়ার চান্স রয়েছে। যেটা বলা হচ্ছে যে পাবলিক আগের থাকতে অনেক টাকা নিজের কাছে সেভ করে রাখছে। প্রায় তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রায় 33,000 কোটি টাকা কিন্তু পাবলিক কিন্তু নিজের কাছেই রেখে দিয়েছে, 33,000 কোটি টাকা। যেটা পরবর্তীকালে মানে জাস্ট এপ্রিলে 24 পর্যন্ত বললাম 14 দিনের মধ্যেই প্রায় 33,000 কোটি টাকা নিজের কাছে সেভ করে নিয়েছে, যেটা প্রায় 24.28 লাখ করোড় পর্যন্ত যেতে পারে, যেটা আশা করা হচ্ছে। এবং আরবিআই যেটা বারবার ফোকাস করার চেষ্টা করছে যে ডিজিটাল পেমেন্ট করার জন্য, কারণ যাতে পাবলিক বেশি পরিমাণ টাকা নিজের কাছে না রাখে, ডিজিটাল পেমেন্ট সিস্টেমটাকে বেশি পরিমাণে ইউজ করে, সেটার জন্য বারবার বলা হচ্ছে। আর তোমরা জানো অলরেডি কিন্তু এই যে এর এফেক্টটা কিন্তু পুরো ইন্ডিয়াতে কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। ইনফ্লেশন কিন্তু হিউজ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, কারেন্সির ভ্যালু ডেপ্রিসিয়েট করছে। তো কারেন্সির ভ্যালু যদি ডেপ্রিসিয়েট করে সবথেকে বড় ইস্যু যেটাতে আসবে সেটা হচ্ছে ট্রেড রিলেটেড প্রবলেমগুলো আসবে। সো কারণ কি গোল্ড প্রাইস বেড়ে যাবে, পাবলিক যদি বেশি পরিমাণে টাকা নিজের কাছে রেখে দেয় তো ইনভেস্টমেন্ট এবার করবে গোল্ডে। সো গোল্ডের প্রাইস কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে। সো ডিমান্ড জেনারেট হবে, তো গোল্ড প্রাইস বেড়ে যাওয়ার চান্স আছে। তো এই একটা বড় ইস্যু আসতে চলেছে। তারপরে যেটা নিউজ তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ট্রেন সার্ভিস খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেওয়া হচ্ছে। কারণ কি আজকে থেকে বুকিং স্টার্ট হয়ে গেছে। তো ট্রেন সার্ভিস বুকিং স্টার্ট হয়েছে মানে হিউজ পরিমাণ মাইগ্রেন্ট কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যারা রয়েছে তারা কিন্তু এবার কিন্তু বিভিন্ন গ্রাম বলো শহরগুলোতে, ছোটো ছোটো শহরগুলোতে যাবে। সো তার ফলে কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাওয়ার চান্স আছে, যেটা বলা হচ্ছে প্রায় 4 দিনে প্রায় 1 লাখ পর্যন্ত, একটা সপ্তাহের মধ্যে 1 লাখ পর্যন্ত কেস কিন্তু বাড়তে পারে। এবং তোমরা জানো যে সবাই যেহেতু বুকিং করছে এই মুহূর্তে, তো আজকেরই রিপোর্ট বলছি তোমাকে, যেহেতু সবাই খুব বুকিং করছে তো তাই জন্য এই মুহূর্তে ইন্ডিয়ান আইআরসিটিসির যে ওয়েবসাইট, ইন্ডিয়ান রেলওয়ের যে ওয়েবসাইট সেটা কিন্তু ক্র্যাশ করে গেছে। বলা হয়েছে 6টার পর থেকে নতুন করে বুকিং স্টার্ট হবে। সো এটা যদি স্টার্ট হয় সবথেকে বড় প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে পরবর্তীকালে যেটা হচ্ছে প্রায় 7 ডেজে 1 লাখ কেস ইনক্রিজ হতে পারে। যেটা বলা হচ্ছে এই মুহূর্তে 62,000 রয়েছে, 7 ডেজের মধ্যে 40,000 পর্যন্ত কোভিড-19-এর অ্যাক্টিভ কেস আসতে পারে যদি এই ট্রেন সার্ভিসটা চালু হয়ে যায়। কারণ কি এই মুহূর্তে ট্রেন সার্ভিস চালু হলে যারা মাইগ্রেন্টরা রয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো পজিটিভ আছে, তারা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তগুলোতে যাবে এবং সেখানে গিয়ে কমিউনিটি ট্রান্সমিশন স্টার্ট করবে। সো কমিউনিটি ট্রান্সমিশন স্টার্ট হলেই কিন্তু এই কেসের যে সংখ্যাটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে। বিশেষ করে সেই সব স্টেটগুলো যেরকম তুমি দেখতে পাচ্ছ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, ইউপি, এইসব স্টেটগুলোতে হিউজ পরিমাণ ইনক্রিজ আসবে। এবং পরবর্তীকালে এটার রিপোর্টও তোমাদেরকে দেখাবো, যেটা বলা হচ্ছে যে 77% পর্যন্ত অ্যাক্টিভ কেস আসতে পারে। ক্লিয়ার? আর যেহেতু ট্রেন সার্ভিস চালু হয়ে গেল তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এবার খুব তাড়াতাড়ি কিন্তু ডোমেস্টিক যে আমাদের যে এভিয়েশন সেক্টর সেটাও কিন্তু চালু হতে পারে। এবং রিসেন্টলি পিএম মোদি তোমরা জানো যে বিভিন্ন সিএমগুলোর সঙ্গে মিট করেছিল, বিভিন্ন স্টেটের সিএমগুলোর সঙ্গে আজকেই মিট করেছে, যেখানে অলরেডি তেলেঙ্গানার যে চিফ মিনিস্টার রয়েছে তিনি বলে দিয়েছেন যে ট্রেন সার্ভিস নতুন করে চালু না করার জন্য, এই মুহূর্তে অ্যালাউ না করার জন্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মমতা ব্যানার্জি কিন্তু তার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন যে এই মুহূর্তে নতুন করে কোনো ট্রেন সার্ভিস চালু করা যাবে না। কিন্তু গুজরাট বলছে যে এই মুহূর্তে একটু লকডাউনে রিল্যাক্সেশন দেওয়া উচিত, আদারওয়াইজ কারণ গুজরাট হচ্ছে বিজনেস ইকোনমি, তোমরা জানো এই মুহূর্তে বেশিরভাগ গুজরাটের সমস্ত কিছু সেক্টর কিন্তু চলে বিজনেসের উপর দিয়ে। তো সেটা কোনো কারণে ক্র্যাশ হওয়ার চান্স রয়েছে, তাই জন্য ফ্লেক্সিবল লকডাউন করার কথা কিন্তু গুজরাট
বলেছে। তো ডোমেস্টিক এভিয়েশন সেক্টর কিন্তু প্রচণ্ড ক্রাইসিসের মধ্যে চলছে। তো তাই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করতে চলেছে যে রিসেন্টলি 18th মে থেকে খুব তাড়াতাড়ি আমরা ডোমেস্টিক এভিয়েশন সেক্টরও চালু করে দেবো, যাতে ডোমেস্টিক এভিয়েশন সেক্টরে একটু হলেও ফ্লেক্সিবিলিটি আসে। আর যেটা বলা হচ্ছে যে এই এভিয়েশন সেক্টরগুলোতে যদি এই মুহূর্তে যদি ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় কোনো কারণে, তাহলে একটু এভিয়েশন সেক্টরে নতুন করে রিল্যাক্সেশন আসবে। আরেকটা জিনিস জেনে রাখো, যদি এভিয়েশন সেক্টর চালু হয়ে যায় তাহলে যারা মিডল ক্লাস ফ্যামিলি মানুষ রয়েছে ভারতের এদিক ওদিক, তারাও কিন্তু শিফট করবে সেই গ্রাম বা শহরগুলোতে। আস্তে আস্তে কিন্তু এই ট্রান্সমিশনটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে। তো যেটা এতদিন বন্ধ ছিল সেটাও কিন্তু এবার বাড়তে চলেছে। আর গভর্নমেন্টের কাছে কোনো উপায় নেই, কারণ এই মুহূর্তে এই সেক্টরগুলোকে বাঁচানোর একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে এই পদ্ধতিগুলো। লিকুইড সব থেকে শুরু করে সমস্ত উপায় চেক করেই নিচ্ছে অলরেডি গভর্নমেন্ট, চেষ্টা করছে খুব তাড়াতাড়িকে এই জিনিসটাকে কন্ট্রোল করা, বাট কন্ট্রোল করার মধ্যে কিছুই নেই। সো এখন পরবর্তীকালে সিচুয়েশান কী আসবে সেটা এই 7 ডেজে, নেক্সট 7 ডেজের রিপোর্টই তোমাকে বলবে যে পরবর্তীকালে কী হবে। আজকে তোমরা জানো 24 আওয়ার্সের মধ্যে সবথেকে বেশি কোভিড-19 কেস পাওয়া গেছে বিকজ অফ দ্যাট ট্রান্সমিশন। এই মাইগ্রেন্টদের অ্যালাউ করে দেওয়া, তার জন্যই কিন্তু এই প্রবলেমগুলো আসছে। এখন উপায়ও নেই গভর্নমেন্টের কাছে যে অনেক বড় স্টেপ নেবে, মাইগ্রেন্টকে অ্যালাউ করবে না। সো এরকম উপায়ও নেই, বাট আমার মনে হচ্ছে যে প্রপার যদি একটা যদি সেট আপ বানিয়ে মাইগ্রেন্টদেরকে ট্রান্সফার করা হতো তাহলে হয়তো জিনিসটা কন্ট্রোল করা যেত। দেখো নেক্সট তোমরা দেখতে পাবে যেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলছিলাম এক্ষুনি যে পোস্ট লকডাউন পিরিয়ড কিন্তু খুব একটা বেশি ভালো হবে না, কারণ অলরেডি আমি তোমাদেরকে বলেছি সোশ্যাল ডিস্টেন্সিং গাইডলাইন্স কিন্তু আস্তে আস্তে চালু হবে। সো সোশ্যাল ডিস্টেন্সিং গাইডলাইন্সের তার একটা নমুনা তোমরা চায়নাতে দেখতে পাবে। চায়নাতে স্টুডেন্টদের মধ্যে স্ক্রিন সেভার লাগিয়ে দেওয়া হয়েছে যাতে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, নিজেদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন রাখে ক্লাসরুমের মধ্যে। তো এই রকম পোস্ট লকডাউন পিরিয়ডেও তোমরা দেখতে পাবে যে তোমাদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো চালু হবে। পরবর্তীকালে কোনো জমায়েত তোমরা দেখতে পাবে না, সেলিব্রেশন পুরোটাই অফ করে দেওয়া হবে, যত জমায়েত হয় সেলিব্রেশন হয় সেটা অফ হয়ে যাবে। প্রায় এই জিনিসগুলো থেকে কন্টিনিউয়াসলি বেঁচে থাকতে প্রায় 5-6 বছর লেগে যাবে আমাদেরকে, পুরো 5 ইয়ার্সের মধ্যে এই জিনিসগুলো কন্ট্রোল আসবে। কারণ কোভিড-19 কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লকডাউন এবার হবে, যদিও লকডাউনের পরে ঘটনা আমি এটা বলছি। আজকে যদি লকডাউন তুলে দেওয়া হয়, কাল বাদে পরশু দিন এটা লকডাউন চালুও হতে পারে, কারণ সিচুয়েশান অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি হবে। কারণ কি ভ্যাকসিন আস্তে আস্তে আরও 1 থেকে 1.5 বছর টাইম লেগে যাবে পুরো জিনিসটা কমপ্লিট হতে হতে। তো পরবর্তী লকডাউন ফেজ কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক হবে। নেক্সট যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে আরবিআই কিন্তু খুব তাড়াতাড়ি গোল্ডগুলোকে অ্যাকোয়ার করবে। তার একটা রিপোর্ট তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় 40.4 টনস তোমরা দেখো হচ্ছে গোল্ডকে কিন্তু অলরেডি আরবিআই কিন্তু রিজার্ভ করছে নিজের কাছে। সো গোল্ড যেহেতু রিজার্ভ করছে, তাহলে বেস্ট প্রবলেম যেটা আসতে চলেছে সেটা হচ্ছে গোল্ড প্রাইসের হাইকনেস। তো এই মুহূর্তে যেটা ডিমান্ড করা হচ্ছে, ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় 10 গ্রাম গোল্ডের দাম 1 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। এটা আমি তোমাদেরকে আইডিয়া বলছি, পরবর্তীকালে এটা হতে পারে, এটা আমি তোমাদেরকে ফোরকাস্ট বললাম। কারণ গোল্ড প্রাইস হিউজলি জাম্প করবে, কারণ ইনফ্লেশন যেহেতু বাড়ছে। তো গোল্ডই এমন একটা জায়গা যেখান থেকে ব্যালেন্স ইকোনমিকে স্টেবল করা যাবে, ক্লিয়ার, ব্যালেন্স ইকোনমিকে কন্টিনিউ রাখা যাবে। কারণ আমরা গোল্ডের মাধ্যমেই সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টগুলো স্টেবল করতে পারবো, বা পরবর্তীকালে যেহেতু প্রচুর মানুষের কাছে টাকা রয়েছে এই মুহূর্তে, তো সবাই গোল্ডে ইনভেস্ট করতে চেষ্টা করবে। তো তোমরা দেখতে পাবে যে গোল্ড প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি দামটা কিন্তু এবার বেড়ে যাবে। সো ফিজিক্যাল গোল্ডের প্রাইসের দামটা কিন্তু বাড়বে, কিন্তু গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি তোমরা জানো যে এসজিবি বলে বা সোভারেন গোল্ড বন্ড বলে গভর্নমেন্ট কিন্তু আরবিআই কিন্তু প্রত্যেক বছরই কিন্তু রিলিজ করে। সো সোভারেন গোল্ড বন্ড খুব তাড়াতাড়ি এরা চালু করবে, এবং এটা টাইম লাইনটাকেও এক্সটেন্ড করবে যাতে সবাই সোভারেন গোল্ড বন্ড বা গোল্ড শেয়ারে বেশি ফোকাস করে রাদার দ্যান গোল্ড, ফিজিক্যাল গোল্ড, ক্লিয়ার। সো এটা একটা বড় ইস্যু, আমি তোমাদেরকে বলেই দিলাম অলরেডি। এবার নেক্সট যেটা আসতে চলেছে, তুমি যদি দেখো এই মুহূর্তে গোল্ড রিজার্ভটা তুমি যদি দেখো, আরবিআই এর কাছে গোল্ড রিজার্ভ রয়েছে প্রায় 40.4 টনস গোল্ড রিজার্ভ বাড়িয়ে নিয়েছো। তো টোটাল এই মুহূর্তে আমাদের কাছে গোল্ড রয়েছে 612.56 টনস হচ্ছে আমাদের কাছে ফিজিক্যাল গোল্ড রয়েছে টিল মার্চ পর্যন্ত, আমি তোমাদেরকে বললাম। এবং যেটা বলা হচ্ছে যে প্রায় 30.57 পর্যন্ত বাড়ানো যেতে পারে, যেটা 23.07 ছিল মার্চ মাসে, 2019-এর মার্চ মাসে, সেটা 2020-র মার্চ মাসের মধ্যে 30 মানে 7 টন এক্সট্রা আমরা বাড়িয়ে নেব,
ক্লিয়ার। সো এটা কারণ কি না, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যেটা রয়েছে না, ব্যাঙ্ক অফ ইংল্যান্ডেও কিন্তু সেম জিনিস ফলো করছে। এই মুহূর্তে গোল্ডকে বেশি করে রিজার্ভ করে রেখে দিচ্ছে। এখন সমস্ত কান্ট্রি গোল্ডকে রিজার্ভ করার চেষ্টা করবে, কারণ ইকোনমিটাকে ব্যালেন্স করার জন্য। সো ফিজিক্যাল গোল্ডের প্রাইস কিন্তু হিউজ বেড়ে যাবে। সো ইনভেস্টমেন্ট অন ফিজিক্যাল গোল্ড ইজ নাও সাকসেসফুল। ওকে, সো চেষ্টা করো যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় এই মুহূর্তে গোল্ড প্রাইসে কিন্তু যেহেতু বাড়ছে, তো ইনভেস্টমেন্ট একটা ভালো সুযোগ বলা যেতে পারে। ওকে, তো আমাদের ইন্ডিয়াতে তুমি যদি দেখো ফরেক্স রিজার্ভ আমরা কীভাবে ম্যানেজ করি, ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ তুমি যদি দেখো, আমরা ফরেন কারেন্সি অ্যাসেট ম্যানেজ করি যেটাকে আমরা ডলার বলছি। গোল্ড আমরা স্পেশাল ড্রয়িং রাইটস ফলো করি, এবং রিজার্ভ অপশান এগুলোকে ফলো করছি আমাদের ফরেন কারেন্সি অ্যাসেটের মধ্যে। সো 5.59% 2019 মার্চ মাসে ছিল ফরেক্স রিজার্ভ। সেটাকে আমরা মানে গোল্ডের পার্সেন্টেজ বললাম 5.59%, সেটা বাড়িয়ে মার্চের 2022 মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ 6.40% পর্যন্ত বেড়ে যাচ্ছে। তো এখনও তোমরা যদি ভিডিওটা দেখছো তো মাস্ট লাইক করে দাও ভিডিওটাকে যদি তোমাদের ভালো লাগছে, এবং শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। সো এরপরে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যে অ্যাপেল খুব তাড়াতাড়ি তাদের প্রোডাকশন হাব শিফট করছে ইন্ডিয়াতে। ফার্স্ট পার্ট অফ প্রোডাকশন হাব শিফট করছে কিসের জন্য, আমি সেটা তোমাদেরকে অলরেডি আগের দিন বলেছিলাম যে ইউএস আর চায়না খুব তাড়াতাড়ি ট্রেড ওয়ারের মধ্যে সামিল হবে। তো ট্রেড ওয়ারে সামিল হলে সবথেকে বড় প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে স্যাংশন। চায়নার উপরে হিউজ স্যাংশন আসবে, আর সেই স্যাংশনের রেজাল্ট হবে অ্যাপেলের মতো বড় বড় কোম্পানি সেই স্যাংশনের রেজাল্ট হিসেবে আসবে, কারণ হিউজ পরিমাণ অ্যাপেল যে মোবাইল সেই প্রোডাকশনটা করছে কিন্তু চায়নার ফক্সকন কোম্পানি তোমরা জানো সবথেকে বেশি আমাদের অ্যাপেল প্রোডাকশন করছে। অ্যাপেলের চায়নাতে অ্যাপেল মোবাইলের প্রোডাকশন করছে ফক্সকন এবং উইস্ট্রন, এই দুটো কোম্পানি হচ্ছে অ্যাপেলের প্রোডাকশন করছে বেসিক্যালি। সো তাই জন্য তো অ্যাপেল মোবাইল কিন্তু খুব তাড়াতাড়ি প্রবলেম আসতে পারে, তাই জন্য চায়না থেকে প্রোডাকশন হাবটাকে শিফট করতে চেষ্টা করছে ইন্ডিয়া। ক্লিয়ার। সো পরবর্তীকালে তুমি দেখতে পাবে যে ইন্ডিয়া ইউএসের মধ্যে যে ট্রেড ওয়ারটা হবে তাতে কিন্তু সবথেকে বেশি প্রফিট নেবে কিন্তু ইন্ডিয়া। বিভিন্ন প্রোডাকশন হাবের কোম্পানি প্রোডাকশন হাব কিন্তু ইন্ডিয়াতে শিফট করবে, তার মধ্যে প্রথম শুরুটা কিন্তু অ্যাপেল করেছে। সো পরবর্তীকালে তুমি বিভিন্ন কান্ট্রির বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, যেরকম সিসকো রয়েছে বলো বা আদার্স যে কোম্পানি বড় বড় কোম্পানিগুলো রয়েছে, সেগুলো কিন্তু চায়না থেকে ইন্ডিয়াতে শিফট হওয়ার চান্স রয়েছে। ক্লিয়ার। সো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী রিসেন্টলি গোপাল কৃষ্ণ গোখলেকে ট্রিবিউট জানিয়েছে তার বার্থ অ্যানিভার্সারিতে। এরা টুইটটাও তোমরা দেখতে পাচ্ছ, টুইট করে জানিয়েছে। তো গোপাল কৃষ্ণ গোখলে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইডিওলজিক্যালি সোশ্যাল এম্পাওয়ারমেন্ট বলো বা এডুকেশন বলো বা স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বলো, এগুলোর ওপরে বেশি ফোকাস করছিলেন কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। মল্লমিন্টো রিফর্মেশ যেটা 1909 হয়েছিল, সেই সময় কিন্তু ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু প্রেজেন্ট ছিল। সো মল্লমিন্টো রিফর্মের সময় যত কিছু চেঞ্জ নিয়ে এসেছিল ইন্ডিয়ানদের জন্য, সেগুলো কিন্তু গোপাল কৃষ্ণ গোখলেই কিন্তু সবথেকে বেশি পার্টিসিপেট করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল। এবং গোপাল কৃষ্ণ গোখলে তোমরা জানো যে আইএনসিতে 1905 যে বেনারস সেশন হয়েছিল সেখানে কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। এবং পরবর্তীকালে তুমি যদি দেখো মডারেট এক্সট্রিমিস্টদের মধ্যে যে প্রবলেমটা হয়েছিল 1907-এ সুরাট স্প্লিট, সেই সময় কিন্তু গোপাল কৃষ্ণ গোখলেই কিন্তু ছিল একজনই পার্সন যে হচ্ছে মডারেট এবং এক্সট্রিমিস্টদের মধ্যে কিন্তু একটা রিলেশন কন্টিনিউ করছিল। ক্লিয়ার। এবং তিনি অনেকগুলো ইনস্টিটিউশন তৈরি করেছিল, তার মধ্যে একটা হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, যেটা হচ্ছে 1905-এ হয়েছিল। এছাড়া মহাদেব গোবিন্দনাথের সঙ্গে একসঙ্গে তিনি সার্বজনিক সভা জার্নাল বলে একটা জার্নাল তৈরি করেছিলেন। এবং 1908-এ গোপাল কৃষ্ণ গোখলে রানাডে ইনস্টিটিউশন অফ ইকোনমিক্স বলে একটা অর্গানাইজেশন তৈরি করে। গোপাল কৃষ্ণ গোখলে বেসিক্যালি মহাদেব গোবিন্দনাথকে তার গুরু হিসাবে মানত। এবং তোমরা জানো যে মহাদেব গোবিন্দনাথে যতগুলো মুভমেন্ট স্টার্ট করেছিল তাদের কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে লিড করেছিল। এবং পরবর্তীকালে তিনি একটা নিউজ পেপার পাবলিশ করেছিলেন, সেটা হচ্ছে হিতবাদা বলে একটা পাবলিক নিউজ পেপার, যেটা হচ্ছে পিপলস পেপার নামে আমরা জানি। এবং গোপাল কৃষ্ণ গোখলেকে তোমরা জানো গান্ধীজির গুরু হিসেবে ছিলেন কিন্তু এই গোপাল কৃষ্ণ গোখলে, গান্ধীজি গুরু হিসেবে মানত গোপাল কৃষ্ণ গোখলেকে। সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটাকে মাস্ট লাইক করো এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর মাস্ট কমেন্টে জানিও এই ধরনের ভিডিওর কী টাইটেল রাখা উচিত, যাতে আমরা নিউজগুলোকে ফোরকাস্ট করতে পারি। যদি তোমাদের ভিডিও থেকে ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তীকালে এই ভিডিওগুলো কন্টিনিউ করবো ইউটিউবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।